কালকের প্রবলেমগুলো দেখেছো, 5টা প্রবলেম ছিল, আজকেও 5টা প্রবলেম নিয়ে আলোচনা করব। 2018-এরই 8টা প্রবলেম, 5টা প্রবলেম। আজকে প্রথম প্রবলেমটা আছে থার্মোডাইনামিক্স এর উপর। কি দেওয়া আছে, আমি এগুলো রাইটিং ট্যাবলেটটা এলেই এটা খুব সুন্দর হয়ে যাবে, আমি এটাকে এর উপর লিখতে পারবো। একটা রিভার্সিবল প্রসেস বলা আছে, রিভার্সিবল সাইক্লিক প্রসেস, পিভিটি প্রেসার ভলিউম টেম্পারেচার দেওয়া আছে, কিউ হচ্ছে হিট, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক, এইচ এনথালপি, ইন্টারনাল এনার্জি ইউ, এগুলো দেওয়া আছে। তাহলে এইরকম যদি সাইক্লিক প্রসেস হয়, এতে প্রেসার P1 V1 ভলিউম অ্যান্ড টেম্পারেচার T1, বিতে P2 প্রেসার P1 থেকে P2 হয়েছে, যেহেতু ভলিউম ওখানে বেড়েছে মানে প্রেসার P2টা নিশ্চয়ই কম হবে ডেফিনেটলি। V2 ভলিউম সরি এখানে ভলিউম কমেছে মানে প্রেসার, এখানে ভলিউম কম, V2টা কম, তার মানে P2টা বেশি। আর এখানে T1 টেম্পারেচার, এটা আইসোথার্মাল প্রসেস, মানে A থেকে B টা হলো আইসোথার্মাল প্রসেস, আবার B থেকে C টা হলো আইসোবারিক প্রসেস, কারণ এখানে P2টা P2ই রয়ে গেছে। এখানে কোনটা কারেক্ট অপশন এটা আমাকে খুঁজে বের করতে হবে। বলা আছে 4টে অপশন, আমি 4টে অপশনই দেখানোর চেষ্টা করব। 4টে অপশন, ফার্স্ট অপশন আছে QAC is equal to delta U BC, QAC is equal to delta U BC। এটা কি করে সম্ভব? QAC is equal to delta U BC মানে ইন্টারনাল এনার্জি Q is equal to delta U আমরা জানি, কিন্তু AC is equal to BC এর AC এর যে Qটা মানে A থেকে C হওয়ার ক্ষেত্রে যে প্রসেস, এই প্রসেসটায় যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব হচ্ছে বা রিলিজ হচ্ছে, সেটা ডেল্টা ইউ বিসি এর সঙ্গে কি করে সমান হবে? ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু আমরা জানি n cvt2 - t1, তোমরা লেখো সবাই ভিডিওটা থামিয়ে দিয়ে, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু n cvt2 - n cvdt। তাহলে n cvdt এখানেও dt-টা হলো t2 - t1, এখানে dt-টা t2 - t1 একই রকম আসবে। দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান সে, এটা যদি এসি হয় তাহলে এসি আর বিসি এর both the cases delta t are same, that is why QAC is equal to delta UBC, but WAB এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, সাইক্লিক প্রসেস টোটালটা টেম্পারেচার কনস্ট্যান্ট আর রিভার্সিবল প্রসেস, ডেল্টা ইউ W is equal to nRT ln V2 by V1। তাহলে এটা তো দেওয়া আছে, এটা দেওয়া আছে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, কিন্তু টোটালটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, তাহলে এই অপশনটা ডাব্লিউটার জন্য কারেক্ট হলো না। আবার বি অপশনটার ক্ষেত্রে কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে, তাহলে W is equal to P2 into V2 minus V1 হবে, and QBC হলো ডেল্টা এইচ এসি। দেখা যাক বিসি এর ক্ষেত্রে ডেল্টা টিটা হচ্ছে T1 আর T2 ডিফারেন্স, এসি এর ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্স কি T1 T2, তাহলে QBC is equal to delta H AC বলতেই পারি, কারণ Q is equal to QP আমরা জানি at constant pressure QP is equal to delta H and delta H is equal to NCVDT। তো NCVDT BC এর ক্ষেত্রে যা হবে NCVDT AC এর ক্ষেত্রেও তাই হবে, কারণ T2 T1 টা সেম, টেম্পারেচার ডিফারেন্সটা সেম। C এর ক্ষেত্রে ডেল্টা H এখানে যেহেতু নেগেটিভ ভ্যালু আছে, আমরা জানি ডেল্টা H ইকুয়াল টু ডেল্টা U প্লাস ডেল্টা nRT, সো ডেল্টা H ডেল্টা U এর ভ্যালুগুলো যেহেতু নেগেটিভ আসবে এক্ষেত্রে, তাই এখানে নেগেটিভ সমেত যদি ভাবি ডেল্টা H এর ভ্যালুটা এখানে ডেল্টা U এর থেকে কমই হবে, নেগেটিভ সাইন সমেত। অ্যান্ড QAC ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ বিসি কি করে বোঝা যাবে? ওই একই প্রসেসে, যে প্রসেসে আমরা এইটা ভাবলাম, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু n cvdt, তাহলে QAC AC এর ক্ষেত্রে দেখা যায় টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে T2 T1, আর BC এর ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে T2 T1। দ্যাট ইজ ওয়াই we can say that delta QAC is equal to delta U BC। I think you got it, but যদি এটা QAC is equal to delta U BC হয় and delta H CA is less than delta U CA হয়, মানে AC না হয়ে CA বলছি, যেহেতু নেগেটিভ সাইন আসবে, তাই ডেল্টা H অলওয়েজ গ্রেটার দ্যান ডেল্টা U। বাট এখানে প্রসেসটাকে যদি উল্টো দিকে বলা হয়েছে, AC না বলে CA বলা হয়েছে, CA means C to A, তাহলে T1 minus T2 হবে, নেগেটিভ সাইন আসবে, ওই জন্য ডেল্টা H অলওয়েজ গ্রেটার দ্যান ডেল্টা ইউ হয়, বাট এক্ষেত্রে ডেল্টা এইচ লেস দ্যান হয়ে যাবে, সাইনটা নেগেটিভ হয়ে যাচ্ছে বলে। তাহলে সি এর অপশনটা যদি কারেক্ট হয়, কখনোই
এই অপশনটা কারেক্ট হতে পারে না, সো A and D are wrong. I think you got it. Next, among the species given below, total number of diamagnetic species. এইরকম কোশ্চেন অ্যাডভান্সে খুব ভালো পড়ে এবং এটা নিয়ে যথেষ্ট ভালো আলোচনা করা উচিত, সবার এটা নিয়ে ঘাটাঘাটি করা উচিত এই ধরনের স্পিসিস গুলো নিয়ে। ডায়াম্যাগনেটিক মানে আমাকে Fe2+ দেওয়া হলো, Fe3+ দেওয়া হলো, এগুলো বুঝতে খুব সহজ লাগে। আমি সবাইকে বলবো কয়েকটা এলিমেন্ট, যেমন কয়েকটা কম্পাউন্ড, যেমন ভিভি থিওরিতে যেগুলো পড়া হয় NiCl4 2 মাইনাস, NiCN4 2 মাইনাস, NiCO4, অক্টাহেড্রাল কিছু কম্পাউন্ড, এই কম্পাউন্ড গুলো নিয়ে অ্যানালিসিস করো তোমরা। লিগ্যান্ড গুলোর স্ট্রেংথের উপর ডিপেন্ড করে তাদের ম্যাগনেটিক প্রপার্টি আলোচনা করতে শেখো, সেগুলো গুরুত্বপূর্ণ ভীষণ। এটা 2018-এ পড়েছিল। এটা আমি কিভাবে করতে পারি, হাইড্রোজেন অ্যাটমে একটাই ইলেকট্রন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ প্যারাম্যাগনেটিক। NO2 এর ক্ষেত্রে তোমরা জানো নাইট্রোজেনে একটা ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, মানে এটা ডায়াম্যাগনেটিক দেখায় কেন? নাইট্রোজেনের আউটারমোস্ট সেলে মোট 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন মধ্যে একটা ডাবল বন্ড করছে অক্সিজেনের সাথে 2টো ইলেকট্রন, আর 2টো ইলেকট্রন অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট বন্ড করছে, 4টে ইলেকট্রন নষ্ট হয়ে গেল, ব্যবহার হয়ে গেল, আর একটা ইলেকট্রন পড়ে থাকছে, সেটাই ওটার ম্যাগনেটিক প্রপার্টি দেখাবে, প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখাবে। আর একটা ব্যাপার হলো এই NO2 এর যে আনপেয়ার্ড ইলেকট্রনটা, সেই ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রনটা থাকার জন্যই NO2 লিকুইড স্টেটে N2O4 আকারে ডাইমারাইজ করে ওই আনপেয়ার্ড ইলেকট্রনটার জন্য। O2 মাইনাস, O2 এর মোট ইলেকট্রন 16টা, একটা মাইনাস থাকলে ইলেকট্রন 17টা হবে, এটা ডেফিনেটলি প্যারাম্যাগনেটিক হবে। ডাইমারিক সালফার, অক্সিজেন O2 এর মোট 16টা ইলেকট্রন অ্যান্টিবন্ডিং পাই অরবিটালে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। 16টা ইলেকট্রন ইভেন নাম্বারে হলেও, ইলেকট্রন সংখ্যা ইভেন নাম্বারে হলেও, যখন মলিকুলার অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন লিখি অক্সিজেনের ক্ষেত্রে, অ্যান্টিবন্ডিং পাই অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, দুটো একটা একটা করে ইলেকট্রন থাকে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। অ্যান্টিবন্ডিং পাই অরবিটালে দুটো একটা একটা করে ইলেকট্রন থাকে। সালফারের ক্ষেত্রেও এরকম থাকবে। Mn3O4 এর ক্ষেত্রে কি হবে? Mn এর অক্সিডেশন নাম্বার যাই হোক না কেন, এখানে Mn3O4 এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা বের করা খুবই সহজ, সেইভাবেই আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। NH4 FeCl4 এর ক্ষেত্রে Fe এর অক্সিডেশন নাম্বার +2, নিকেলের অক্সিডেশন নাম্বারও +2, Fe এর D6, নিকেলের D8, দুটো ক্ষেত্রেই আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে ডেফিনেটলি একই রকম ভাবে। আচ্ছা, KMnO4 এর ক্ষেত্রে Mn+6, Mn এর outermost electronic configuration 3d5 4s2, argon core 3d5 4s2। Mn+6 হলে d অরবিটালে একটা ইলেকট্রন পড়ে থাকে, ওটা প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার দেখাবে। ক্রোমিয়ামের এখানে অক্সিডেশন স্টেট হলো +6, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হলো +6। ক্রোমিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন ইনার্ট গ্যাস 3d5 4s1, +6 হওয়া মানে বাইরের পক্ষে সমস্ত ইলেকট্রনগুলি ব্যবহার হয়ে যাচ্ছে, ওগুলো প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখাবে না। একমাত্র প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখাচ্ছে ক্রোমিয়াম এর কম্পাউন্ডটা K2CrO4, বাকি কোনোটাই প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখাচ্ছে না। সব কটাকে অ্যানালিসিস করতে জানতে হবে এইভাবে। ওকে, নেক্সট, এটা একটা নিউমেরিক্যাল প্রবলেম। এটা ভালো করে একটু বুঝিয়ে দিই, এটা নিজেরাই করতে পারবে, এমনি সহজ, কিন্তু এই ধরনের প্রবলেম আমরা সচরাচর প্র্যাকটিস করি না। আমার উদ্দেশ্য কোনোটাই এরকম নয় যে এই ধরনের প্রশ্নগুলো, কঠিন প্রশ্নগুলো, আমি জাস্ট দেখাচ্ছি কি ধরনের প্রশ্ন এখানে আসে, প্রিভিয়াস ইয়ার গুলো এসেছে, সেগুলো থেকে তোমাদের কিছু আইডিয়া করার জন্য। অ্যামোনিয়া প্রিপেয়ার্ড বাই ট্রিটিং অ্যামোনিয়াম সালফেট উইথ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তোমরা জানো অ্যামোনিয়াম সালফেটের সাথে, যে কোনো অ্যামোনিয়াম সল্টের সাথে স্ট্রং বেসের বিক্রিয়াতে অ্যামোনিয়া তৈরি হয়, সেটা NiCl4 ইউজ করে টু ফর্ম এ স্টেবল কোঅর্ডিনেশন কম্পাউন্ড, একটা কমপ্লেক্স কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে ইউজ হয়। অ্যামোনিয়া প্রিপেয়ার্ড যেটা করা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া, সেটা NiCl4 NiCl2 ব্যবহার করে, মানে অ্যাবজর্ব করে নেয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করার জন্য। ডেফিনেটলি এখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড হবে NiCl2 6NH3 বা NiNH3 6Cl2। এটা যারা কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়েছো তারা অবশ্যই জানো, যারা এই সমস্ত কোশ্চেন গুলো যারা ওয়াচ করছো তারা জানো।
assume that both the reactions are 100% complete, পুরোপুরি রিঅ্যাকশন হয়েছে। অ্যামোনিয়াম সালফেট 1584 এতটা নেওয়া হয়েছে, আর 552 গ্রাম অফ NiCl2 6H2O ইউজ করা হয়েছে ওই বিক্রিয়াটা। the combined weight of gypsum and nickel ammonia coordination compound thus produced, মানে টোটাল কতটা জিপসাম আর নিকেল অ্যামোনিয়া কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হচ্ছে তার পরিমাণটা লিখতে হবে। এখন এখানে একটা কথা আমি বলি তোমাদেরকে, খুব মন দিয়ে শুনতে হবে, সেটা হলো জিপসাম কোথা থেকে এলো, এটা আমাদের মনে একটা প্রশ্ন। জিপসাম কোথা থেকে আসছে? জিপসাম ওই যে অ্যামোনিয়াম সালফেট আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে বিক্রি হবে, এখানে তো ক্যালসিয়াম সালফেট তৈরি হবে। এই রিঅ্যাকশনটা দেখো, COH এর হোল 2 প্লাস NH4 হোল 2SO4, এখানে তৈরি হবে 2NH3 প্লাস CSO4। আমরা হলে 2H2O করে দিতাম, এখানে কমন সেন্স কাজে লাগাতে হবে। কি কমন সেন্স? 2H2O টা এখানে ক্রিস্টাল ওয়াটার হিসাবে লিখতে হবে, এটাই কমন সেন্স। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম সালফেটের রিঅ্যাকশনে তৈরি হচ্ছে জিপসাম অ্যান্ড অ্যামোনিয়াম। 1 মোল অ্যামোনিয়াম সালফেট থেকে তৈরি হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। অ্যামোনিয়াম সালফেটের এখানে মলিকুলার মাস কত? 96, আর এখানে হচ্ছে 836, মানে 132, এটা হলো 132। NH4 হোল 2SO4 হচ্ছে 132, এখান থেকে আমরা প্রবলেমটা শুরু করব। আচ্ছা, CSO4 এর কত? 40 আর 96 136, 136 প্লাস 36 মানে 172, তাই হচ্ছে তো 40 আর 96 136 আর 36 172, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আর এখানে যেটা তৈরি হবে NiNH3 হোল 6 Cl2, নিকেলের 98, আর এখানে 6 17 102 100 200 200, এখানে 71 এর মতো 271 72 এর মতো আসছে। NH3 হোল 6 যদি হয়, NH3 এর হচ্ছে 17 6 17 60 আর 42 102 102, আর এখানে নিকেলের 8 59 ধরতে বলেছে, 102 আর 59 161, এই যে 59 ধরতে বলেছে, 161, আর এখানে কি হলো 102 161 161, আর এখানে 71 232, তাহলে এটা 232, এটা 132, আর এটা হলো কত হলো জানো? 96 114 172, বোঝা গেছে? তাহলে আবার বলছি, অ্যামোনিয়াম সালফেট এটা হলো 132, এটা 172, এটা 232 মলিকুলার মাস। ওকে, তো এখন তাহলে অ্যামোনিয়াম সালফেটের মলিকুলার মাস 132, NiCl2 6H2O মানে এই কমপ্লেক্সটা হলো 238, আর ক্যালসিয়াম সালফেট 2H2 হচ্ছে 172, ঠিক আছে, আর NiNH3 হোল 6 Cl2 এই কম্পাউন্ডটার হলো 232। বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? এবার সলিউশনটা ভালো করে বোঝো। তাহলে নেওয়া হয়েছে কত? এই অ্যামোনিয়াম সালফেট নেওয়া হয়েছে 1584 গ্রাম, তার মানে কত মোল? 1584 বাই ওর মলিকুলার মাস মানে হলো 12 মোল। 12 মোল যদি এটা বিক্রিয়া করে তাহলে সবটা রিঅ্যাকশন 100% রিঅ্যাকশন হয়েছে, 24 মোল অ্যামোনিয়া তৈরি হবে, আর 12 মোল ক্যালসিয়াম সালফেট 2H2 মানে জিপসাম তৈরি হবে। তাহলে ক্যালসিয়াম সালফেট 12 মোল তৈরি হবে, তাহলে ক্যালসিয়াম সালফেটের মোট মলিকুলার মাস কত? মোট মাস কত হবে? 12 into 172 মানে 2064 গ্রাম। হয়ে গেছে। এখন এখানে 24 মোল অ্যামোনিয়া যদি তৈরি হয়, তাহলে এখানে প্রত্যেকটা মোলে NiH2 হোল 6 এর প্রত্যেক মোলে 6 মোল করে অ্যামোনিয়া লাগছে, ঠিক আছে। তাহলে এই কম্পাউন্ডটা কত নেওয়া হয়েছে দেখা যাক। ওই কম্পাউন্ডটা নেওয়া হয়েছে 952 গ্রাম, তাহলে 952 বাই 238 মানে 4 মোল নেওয়া হয়েছে, তাহলে এটা নেওয়া হয়েছে 4 মোল, 4 মোল এই কম্পাউন্ডটা নেওয়া হয়েছে। তাহলে 4 মোল কম্পাউন্ডে যদি পুরোটা অ্যামোনিয়া ঢুকে যায়, 24 মোল যদি ঢোকে, তাহলে কত মোল তৈরি হবে? 4 মোল কম্পাউন্ডটা তৈরি হবে। এখন এই কম্পাউন্ডটা কতটা তৈরি হবে? 4 মোলই তৈরি হবে। 4 6 24 মোল অ্যামোনিয়া লাগে, সেই 24 মোল অ্যামোনিয়া তো তৈরি হয়েছে আমাদের। এখানে যদি NiNH3 হোল 6 Cl2 তৈরি হতে হয়, তাহলে 1 মোলের জন্য 6 মোল অ্যামোনিয়া লাগছে, তাহলে 24 মোল লাগবে 4 মোলের জন্য। এটা এই 4 মোল থেকে NiNH3 হোল 6 Cl2 তৈরি হতে গেলে 24 মোল অ্যামোনিয়া লাগবে, যেটা অ্যাভেলেবেল আছে, যেটা 24 মোল অ্যামোনিয়া অ্যাভেলেবেল আছে। তার মানে এটা 4 মোল তৈরি হতে হবে, এটা 4 মোল দেওয়া হয়েছিল, এর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় 4 মোল সেই কমপ্লেক্সটা তৈরি হতে হবে। সেই কমপ্লেক্সটা 4 মোলের মাস কত হবে? 4 into ওর মলিকুলার মাস 232,
928, তাহলে জিপসাম তৈরি হলো 2064 আর টোটাল কমপ্লেক্স তৈরি হলো 922, টোটাল হলো 2992। আশা করি বোঝাতে পেরেছি। বারবার দেখো আমি কি বলছি, এটা তোমরা নিজেরাই করতে পারবে, নো প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন, এই কোশ্চেনটা খুব খুব সুন্দর, চিন্তা ভাবনা করতে হবে ঠিকঠাক করে। MX একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ডটার NaCl এর মতো স্ট্রাকচার। Construct a new structure Z whose unit cell is constructed from the unit cell MX by the following sequential instruction. Neglect the charge balance. এখানে একটা আরবিট্রারি ব্যাপার দিয়েছে, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট দিয়ে অ্যাবস্ট্রাক্ট একটা অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে রিমুভ অল অ্যানায়ন্স এক্সেপ্ট দ্য সেন্ট্রাল ওয়ান। এখানে বলা হয়েছে সেন্ট্রালে একটা অ্যানায়ন আছে, কিন্তু আমি এই ফার্স্ট পয়েন্ট থেকে বলে দিতে চাই NaCl এর স্ট্রাকচারে Cl মাইনাস আয়নগুলো FCC তৈরি করে, Na প্লাস আয়নগুলো অক্টাইডাল ভয়েডে থাকে, মানে সেন্ট্রালেও একটা ভয়েড থাকে অক্টাইডাল যার মধ্যে Na প্লাস থাকে। এখানে কিন্তু উল্টো বলা হয়েছে, তার মানে NaCl স্ট্রাকচারে এখানে দেখবো Na প্লাস আয়নগুলো FCC তৈরি করবে, Cl মাইনাস আয়নগুলো অক্টাইডাল ভয়েডে থাকবে। তাহলে কটা Cl মাইনাস আয়ন আছে, কটা Na প্লাস আয়ন আছে? Na প্লাস আছে একটা কিউবের 8টা, কর্নারে 8টা এবং 6টা ফেসে 6টা। অ্যানায়ন গুলো কোথায় আছে? সবকটা এজ মানে সবকটা যে ধার আছে, ধারক প্রান্তরেখা, 12টা প্রান্তরেখার মাঝখানে 12টা আর একটা সেন্টারে আছে। তাহলে রিমুভ অল অ্যানায়ন্স মানে ওই প্রান্তরেখার মাঝখানে যে এজ, যেগুলোকে ইংরেজিতে বলা হয় এজ, সেই এজ গুলোর মাঝখানে যেগুলো আছে এক্স অ্যানায়ন গুলো, সেগুলো সব দূর করে দাও। Na প্লাস গুলো যেমন ছিল তেমন আছে, সেন্টারে একটা Cl মাইনাস আয়ন আছে। তাহলে টোটাল একটা ফার্স্ট স্টেপে কি দেখলাম, Cl মাইনাস পড়ে থাকছে একটা, সরি X মাইনাস পড়ে থাকছে একটা, আর M পড়ে থাকছে কোথায় কোথায় 8টা, কর্নারে 8টা আর 6টা বডিতে, 6টা ফেসের মাঝখানে 6টা। তাহলে টোটাল নাম্বার হবে কত? 1/8 × 8 প্লাস হাফ × 6 = 4। তাহলে মেটাল থাকছে 4টে, সেন্ট্রালে একটা X থাকছে, তাহলে M থাকছে 4টে, X থাকছে একটা। এটা ফার্স্ট স্টেপের পর। সেকেন্ড স্টেপে রিপ্লেস অল ফেস সেন্টার্ড ক্যাটায়নস। ফেস সেন্টার্ড ক্যাটায়ন গুলো সব তাড়িয়ে দাও। তাহলে ফেস সেন্টার্ড ক্যাটায়ন মানে হলো কোথায়? 6টা তলে 6টা, 6টা তলে 6টা মানে হলো হাফ × 6 মানে 3টে। তাহলে এখন আর কটা আছে? আগে স্টেপে ছিল 4টে ক্যাটায়ন, এখন আছে 3টে চলে গেল, এখন আর একটা আয়ন আছে। তখন অ্যানায়ন উল্টো ওই জায়গাটায় অ্যানায়ন যাচ্ছে, তার মানে 3টে ক্যাটায়ন করলো, 3টে অ্যানায়ন বেড়ে যাবে। তাহলে আগের স্টেপে কি ছিল এবার দেখা যাক। আগের স্টেপে ছিল 4টে ক্যাটায়ন একটা অ্যানায়ন, এখন হয়ে যাবে 4টে অ্যানায়ন একটা ক্যাটায়ন, একটা ক্যাটায়ন 4টে অ্যানায়ন। রিমুভ অল কর্নার ক্যাটায়নস। এবার কর্নার ক্যাটায়ন গুলো বের করে দিলে, কর্নার ক্যাটায়ন মানে 1 × 8 × 8 মানে একটা, একটাই ছিল একটা বের করে দিলাম মানে 0 হয়ে গেল, ক্যাটায়ন হয়ে গেল 0, অ্যানায়ন হয়ে গেল 4। Replace all central anion with cation M। তাহলে সেন্ট্রাল অ্যানায়নটা মানে একটাই কন্ট্রিবিউশন, বডি সেন্টারে যেটা থাকে তার কন্ট্রিবিউশন 1 হয়, সেটা ক্যাটায়ন দ্বারা রিপ্লেস করলে ক্যাটায়নের কন্ট্রিবিউশন 1 হয়ে যাবে। 0 ছিল 1 হলো, অ্যানায়ন ছিল 4, একটা কমে গেল মানে 3, তাহলে ক্যাটায়ন হয়ে গেল 1, অ্যানায়ন হয়ে গেল 3। তাহলে ভ্যালু অফ নাম্বার অফ অ্যানায়ন্স 3/1 = 3। তোমরা একবার সলিউশনটা দেখে নাও, আমি যেভাবে করলাম এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটার জন্য আগে বুঝতে হবে ফার্স্ট FCC কিভাবে তৈরি হয়, এগুলো সবাই জানো, FCC এর ব্যাপারটা দেখতে হবে, কোথায় কাকে রিপ্লেস করছে সেই আইডিয়াটা থাকতে হবে। সব থেকে বড় ব্যাপার ফার্স্ট পয়েন্ট থেকে বুঝে যেতে হবে যে FCC যে কনস্ট্রাকশন NaCl এ বলা থাকে Cl মাইনাস গুলো FCC তৈরি করে, সেরকম নয়। এখানে ক্যাটায়ন ফর্মস FCC, এটা বলে দেওয়া আছে একদম কোশ্চেনের মধ্যেই বলা আছে ফার্স্ট পয়েন্টে, এখানে ফার্স্ট যে ক্লুটা দেওয়া আছে ওখানে। নেক্সট, এটা খুব সহজ কোশ্চেন, ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন। Mg2 Cu2 Cu, এটা একটা এর E0 ভ্যালুটা, E ভ্যালুটা বলা আছে। তাহলে যদি Mg2 এর কনসেন্ট্রেশন 1m এর জায়গায় xm হয় এবং তার ফলে যদি তার E সেলের ভ্যালুটা 2.67 হয়ে যায়, তাহলে x এর ভ্যালু কত? ভেরি সিম্পল, আমি ইকুয়েশন বসাবো। আমি টোটাল ইকুয়েশনটা আগে লিখি। দেখো Mg থেকে Mg2 এটা অ্যানোড রিঅ্যাকশন,
CO2 প্লাস থেকে CO, এটা ক্যাথোড রিঅ্যাকশন, টোটাল রিঅ্যাকশন পেয়ে গেছি। তাহলে লাস্ট ইকুয়েশন লেখা খুব সোজা, E cell is equal to E0 cell মাইনাস RT by NF। NF মানে এখানে দুটো ইলেকট্রন বেরিয়েছে, দুটো ইলেকট্রনই নিয়ে নিয়েছে, তাহলে RT by 2F ln, এটা Mg2 প্লাস এরও 1 কনসেন্ট্রেশন ছিল, CO2 প্লাস এরও কনসেন্ট্রেশন 1 ছিল, তার মানে 2.7 টাই হচ্ছে E cell এর ভ্যালু। E cell এর ভ্যালু হয়ে গেল 2.7। এটা E0 cell এর ভ্যালু দেওয়া ছিল, এটা E cell এর ভ্যালু বেরিয়ে গেল। এখন বলছে যে Mg2 প্লাস এর কনসেন্ট্রেশনটা x করে দাও, ভেরি সিম্পল। E0 cell এর ভ্যালুটা 2.7 যদি থাকে, এখন E cell এর ভ্যালু 2.67 হয় বলেছে, মাইনাস RT by NF ln Mg2 প্লাস এর ভ্যালু x, CO2 প্লাস এর ভ্যালু 1, এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করে ইজিলি বেরিয়ে যাবে এটার ভ্যালুটা 2.3 আসবে ভ্যালুটা। এইগুলো কিন্তু নিজেকে ln x সমান 2.3, x সমান 10। কেন এটা 10? আমি এটা বলতে চাই 2.303 এর ভ্যালু হচ্ছে log 2, log 2 মানে মানে আমি বলতে চাইছি ln x মানে এই যে ln x এর ভ্যালুটা বলা হচ্ছে, ln 2.303 এর ভ্যালুটা 2.303 log 10 is equal to ln। আবার এই যে 2.303 ln log 10 মানে 1, তাহলে আমি এখানটা 2.3 টাকে লিখতে পারি 2.3 log 10, log 10 মানে তো 1, তাহলে আর ln x মানে হচ্ছে 2.3 log x, 2.3 মিনিমাইজ হয়ে যাবে, ln log x is equal to log 10। আমি আরেকবার বলছি, তোমরা লিখে নিতে পারো। ln x মানে কি 2.303 log x is equal to 2.303 log 10, তাহলে বুঝা যাচ্ছে 2.303 log x is equal to 2.303 log 10। এটাকে 2.303 ধরে নিচ্ছি বা অ্যাপ্রক্সিমেটলি 2.3 এর সঙ্গে সমান ধরছি এখানটাকে, তাহলে x এর ভ্যালু আসবে 10। দ্যাটস অল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে কোশ্চেনগুলো একটু হার্ড ছিল, বুঝতে পারছো, অ্যাডভান্সের কোশ্চেন কিন্তু আগে পড়ে গেছে, আমি এইগুলোকে নিয়েই কালচার করব আমরা। তোমরা সহজ লাগলেও বলবে, কমেন্ট করবে আমাকে এনকারেজ করার জন্য, লাইক এন্ড শেয়ার করবে। তো এগুলো করতে থাকো, প্র্যাকটিস করলে। Actually, 0 to the power anything is equal to 0, 0 to the power 365 is equal to 0, but 0.1 to the power 365 এর কিন্তু একটা বড় সড়ো ভ্যালু আছে, সেটা মাথায় রেখো। আমরা একটা কথা সবাই মাথায় রাখবে, if you cannot run, walk, if you cannot walk, crawl, at least do something to reach your destination. You can reach your destination if you do something. Something is better than nothing. Thank you very much. That's all from me today. আবার কালকে দেখা হবে।